তিতাস এসব ভাবনা ছেদ ঘটিয়ে ভোরের পানে তাকালো। মেয়েটা নিশ্চুপ হয়ে বসে আছে। বাবার মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছে। তখন আয়মান ইচ্ছে করে তাদের মধ্যে নীরব যুদ্ধ বাঁধাতে চাচ্ছিল, যেন একে অপরের প্রতি সন্দেহ করে। অথচ তাদের বিয়ের বয়স মাত্র একদিন, এর মধ্যে অশান্তির ডানা বাঁধাতে অনেকে উঠে পড়ে লেগেছে। তিতাস ওর দৃষ্টি সরিয়ে পুনরায় বাইরে তাকালো। এই সমাজ কতটা নিষ্ঠুর সে সারার মাধ্যমে দেখেছে। নতুন সারার জন্ম হতে দিতে চায়নি সে। সারা প্রথমে অবলা নারী ছিল, ঠিক ভোরেরই মতো। অথচ পরিস্থিতি সারা এবং তার চালচলনে ব্যাপক পরিবর্তন এনে দিল। তার একটা ভুল সিদ্ধান্তই তাকে সকলের থেকে দূরে সরিয়ে দিল। সে এখন সকলের চোখে পতিতা। অথচ সে অস্বীকার করলেও সারা তার বোন, একমাত্র বড় বোন। সারার কথা ভেবে তিতাস ভোরকে বিধবা থাকতে দিতে চায়নি। নিকৃষ্ট কিছু হায়না তাকে ভালো থাকতে দিত না। সে মানসিক ভারসাম্য হারাতো, নয়তো আত্মহত্যার পথ বেছে নিত, যেটা সে একবার করেও দেখিয়েছে। এর চেয়ে যেটা করেছে এটা উত্তম। অন্তত সম্মান নিয়ে বেঁচে তো থাকুক। তখন তিতাস আচমকা ভোরের কাঁধে মাথা রেখে বলল, ভোর, শুনছেন? বল। আমি না কখনো চাইব না আমাদের মেয়ে হোক। আপনিও চাইবেন না, ঠিক আছে তো? কেন? মেয়েদেরকে আমার ভালো লাগে না। একটা মেয়ের কাঁধে মাথা রেখে এই কথা বলতে লজ্জা লাগছে না? আমি তো আমার সিনিয়র বউয়ের কাঁধে মাথা রেখেছি। তোর সিনিয়র বউ কি মেয়ে নয়? ও তাই তো। তিতাস জিহ্বাতে কামড় বসিয়ে বোকামার্কা হাসি দিল। সে কথাটা এভাবে বলতে চায়নি। যেহেতু ভুল করে ফেলেছে, সে কান ধরে সরি বলল। ভোর জবাবে কিছু বলল না, শুধু দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকালো। তখন তাদের গাড়ি বাসার গেট দিয়ে প্রবেশ করলো। দুজন বাসায় পৌঁছে সবার সঙ্গে কথা বলে ফ্রেশ হতে চলে গেল। তিতাস তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে নিজে ঝটফট কিছু খেয়ে ভোরের পেছনে লাগলো। প্রচণ্ড জ্বালাতন করে বকবক চালিয়েও ভোরকে অল্প কিছু খাইয়ে ছাড়ল। ভোর মুখে খাবার নিয়ে যখন নীরবে কাঁদছিল, তখন তিতাস বলল, আমরা দুজন ছোট্ট একটা বাসা বানাবো। বাসার নাম দেব সুখ রাজ্য। তারপর আপনি আর আমি একটু একটু করে সুখ কুড়িয়ে সেখানে জমা রাখবো। দুজনে মিলে খুনসুটি, ঝগড়া, মায়া আর বিশ্বাস দিয়ে সুখ রাজ্যটা শক্ত করে আবৃত করব। তারপর আমাদের একটা ছেলে হবে, ঠিক আমার ভাইয়ার মতো। তখন তাকে নিয়ে আমরা সুখ রাজ্যে সুখ বিলাস করব, ঠিক আছে? এর আগে বা পরে আপনাকে ছাড়ছি না, ছাড়ব না। এটাই আমার ওয়াদা, বুঝলেন? লোভ দেখাচ্ছিস? না, স্বপ্ন বুনাতে শেখাচ্ছি। একটা সত্যি কথা বলবি? যদি বলিস তাহলে আর কখনো এ কথার পুনরাবৃত্তি করব না। প্রমিস? পাক্কা প্রমিস। আগে খাওয়া শেষ করুন, আগে কথাটা শোন। ভোর বাধা দিলেও একগুয়ে তিতাস শুনল না। সম্পূর্ণ খাবারটুকু খাইয়ে তবেই ক্ষান্ত হলো। তারপর প্লেট রেখে হাত ধুয়ে এসে বিনা সংকোচে ভোরের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ওর মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক, তবে ভোর নড়েচড়ে বসল। মুখে সংকোচের ছাপ স্পষ্ট। এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলেও নিল। তারপর আলতো করে তার চুল টেনে দিতে থাকলো। তিতাস কিঞ্চিত মাথা উঁচিয়ে দেখল দরজাটা বন্ধ কিনা। সব ঠিকঠাক দেখে চোখ জোড়া বুঝে ফেলল। ওর বন্ধ চোখের দিকে তাকিয়ে ভোর চুপ করে রইল। খানিকক্ষণ পরে তিতাস বলল, আমি কি খুব খারাপ হাজব্যান্ড? এ কথা কখন বললাম? কর্মে বুঝালে মুখে বলার প্রয়োজন পড়ে না। তুই একটু বেশি বুঝিস। আচ্ছা বলুন, কি বলতে চেয়েছিলেন? ভেবে জবাব দিবি, ঠিক আছে? আমাকে নিয়ে লোক সমাজে চলতে তোর লজ্জা লাগছে না? এই কথা শুনে তিতাস মৃদু হাসল। উঠে বসে ভোরের আঙুলের ভাঁজে আঙুল রেখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কিছু কথা গুছিয়ে নিল। তারপর জবাব দিল, না, কারণ আপনি আমার জীবনসঙ্গী, খেলার পুতুল নয়। তাই অহেতুক এসব ভেবে বর্তমান সময়টুকু নষ্ট করবেন না। ভেবে বলছিস পারবি আমার সঙ্গে বাকি পথ পাড়ি দিতে? পারবো বলেই তো আপনাকে অর্ধাঙ্গিনী করেছি। আমি আর 5টা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো আমাদের সম্পর্কটা গড়ে তুলতে চাই। আপনি বয়সে বড়, বিধবা, হ্যান ত্যান এসব কিছু নিয়ে আমার কোনো ভাবনা আসে না, আসবেও না। দেখুন, দিন শেষে আমারও কিছু চাওয়া পাওয়া আছে, শখ আহ্লাদ আছে।
বউকে নিয়ে বোনা কত শত রঙিন কিছু স্বপ্নও আছে, সেগুলো আপনাকে দিয়ে বাস্তবায়ন করতে চাই। বাকি পথ একসঙ্গে পাড়ি দিতে চাই। আপনার হৃদয় নিংড়ানো প্রেম হতে চাই। স্বামী রূপে আপনার ছত্রছায়া হতে চাই। আপনার মনে আমার জন্য নতুন করে জায়গা দখল করতে চাই, যেখানে থাকবে শুধু আমার নাম। আর এই সব কিছু আমার চাই চাই। এগুলো পেতে এক চুল পরিমাণও ছাড় দিব না আমি আপনাকে। আর না পাবেন অতিরিক্ত কোনো সময়। আপনার সঙ্গে থেকে আমাকে বুঝে আমার মন মতন প্রস্তুত হতে হবে আপনাকে। ভোর জবাব পেয়ে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। না বলা কিছু গল্প গাথা তার চাহনিতে। তবে কি তার জীবনে সুখ আসতে চলেছে? তিতাসে কি হবে সেই সুখের মাঝেই? বাবা বলেছিল তিতাস তার সব দুঃখ কষ্ট মুছে দিবে, এক মুঠো সুখ কুড়িয়ে বেঁধে দিবে তার শাড়ির আঁচলে। সেই সুখটুকু বিলাস করতে করতে কেটে যাবে তার বাকি জীবন। তিতাস নির্মল এবং স্বচ্ছ সুখের ফেরিওয়ালা। এজন্য তার উচিত এই একগুঁয়ে চঞ্চল পাজি ছেলেটাকে নিজের জীবনে ঠাঁই দেওয়া। আর যাই হোক, তিতাস তার জীবনে কখনোই ক্ষতির কারণ হবে না। বাবার বলা কথাগুলো স্মরণ করে ভোর দীর্ঘশ্বাস ছাড়ল। তখন তিতাস বলল, এত চাপা স্বভাবের হবেন না ভোর। কষ্টগুলোকে এভাবে হৃদয়বন্দি করে রাখবেন না। এতে কষ্ট বাড়বে, বই কি কমবে না। আর এখন তো আমি আছি, আমাকেও এ কষ্টের ভাগ নিতে দিয়েন। তাছাড়া আজ আপনার বাবা মারা গেছেন, আপনি কাঁদছেন না কেন? কাঁদুন ভোর, মন প্রাণ জুড়িয়ে ইচ্ছে মতো কাঁদুন। আমার বুকটা আপনার জন্য বরাদ্দ করা ভোর, এই বুকেই লুটিয়ে পড়ে কাঁদুন। আমি না হয় চোখ জোড়া বন্ধ করে রাখছি, কানে তুলো গুজে নিচ্ছি। আপনি না বলা অবধি এক চুলো নড়ব না আমি। তবু আমার বুকে মুখ লুকিয়ে একটু হলেও কাঁদুন ভোর, একটু কাঁদুন। হসপিটালে যাবি না? কৌশলে ফিরিয়ে দিলেন তো। একদিন এই বুকটাই হবে আপনার একমাত্র আশ্রয়স্থল। একটু শান্তি খুঁজতে আপনি এই বুকে মাথা রাখবেন। কারণে অকারণে আমার বুকে মুখ লুকাবেন। সেদিন আসতে দেরি নেই, মিলিয়ে নেবেন। এ কথা বলে তিতাস উঠে রেডি হতে শুরু করলো। হসপিটালে যাওয়ার সময় গেছে। সে রুম এলোমেলো করে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে লাগলো। চোখের সামনে থাকা জিনিসও সময় নিয়ে খুঁজে হয়রান হয়ে তারপর পেল। তার গোছানো রুম পছন্দ নয়, গুছিয়ে রাখলে কিছুই খুঁজে পায় না, এখন যেমন পাচ্ছে না। সে বিরক্ত নিয়ে পরনে টি শার্ট খুলে বিন ব্যাগের উপর ছুঁড়ে মারল। ওয়ার্ড্রোব ঘেটে ঘুটে পছন্দনীয় শার্ট বের করে পরিধান করলো। তারপর আর চোখে ভোরকে একবার দেখল। সে উঠে ব্যালকনিতে চলে গেছে। গ্রিল ধরে চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মূলত সে পোশাক পরিবর্তন করতে দেখে গেছে। তিতাস তখন মনের সুখে সিটি বাজাতে বাজাতে তোয়ালে পরে প্যান্টটাও পরে নিল। তার আবার বরাবরই লাজ লজ্জা একটু কম, এজন্য নির্লজ্জ খেতাবও আছে। কেন সেসব ঘটনা বলে শেষ করা যাবে না। তিতাস এবার হাত ঘড়ি পড়তে পড়তে ভোরকে ডাকলো। ভোর নিঃশব্দে এসে দাঁড়াতে সে বলল, আপনাকে এমনি এমনি বিয়ে করিনি আমি, এখন সে উদ্দেশ্য পূরণ করার সময় এসে গেছে। মানে সিনিয়র বউ বিয়ে করেছি, পেশায় আবার মস্ত বড় ডাক্তার। আল্লাহর রহমতে টাকা পয়সারও কম নেই, তাই এখন থেকে আমার হাত খরচ দেওয়ার দায়িত্ব আপনার। এখন ঝটপট 2000 টাকা দিন, দেরি হয়ে যাচ্ছে আমার। ভোর বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। এই ছেলে বলে কি? এই জন্য তাকে বিয়ে করেছে, তাকে হাত খরচও দিতে হবে। শেষ পর্যন্ত এই ছিল তার ললাটে। ভোরকে অনড় দেখে সে নিজেই ভোরের পার্স থেকে টাকা নিয়ে বেরিয়ে গেল। 2-1 সেকেন্ডের মধ্যে পুনরায় ফিরে এসে ভোরের গালে শব্দ করে চুমো এঁকে দ্রুত পায়ে প্রস্থান করল। ভোর সেখানে স্থির হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। এ ঘটনা এত দ্রুত ঘটল যে সে কিছু বলতে পারল না, না বলতে দিল। পরক্ষণেই তার ঠোঁটে ফুটল এক চিলতে মিষ্টি হাসি। ছেলেটা এত চঞ্চল, সর্বদা দুষ্টু বুদ্ধি তার মাথায় ঘুরপাক খেতেই থাকে। নির্লজ্জ একটা। সে লাজুক হেসে বসতে যাবে, তখন তিতাস দরজার পাশে থেকে উকি দিয়ে বলল, আরও লাগবে? তুই এখনও যাসনি? না, দেখছিলাম আপনি কি করেন, ভেবেছিলাম রাগটা করবেন। ওমা, মেয়ে দেখি লজ্জা পাচ্ছে। ভোর এবার রেগে কুশন ছুঁড়ে মারার আগেই তিতাস সত্যি সত্যি দৌড় দিল। এমনিতেই দেরি হয়ে গেছে। ভোর ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তিতাস শব্দ করে ড্রাইভার চাচাকে ডেকে গাড়িতে গিয়ে বসলো। পরক্ষণে জানালা দিয়ে মুখ বের করে হাত নাড়িয়ে টাটা দিল। ভোর মুচকি হাসল। এই ছেলেটা আর কয়েকদিন পরে ডাক্তার হবে,
তারও নাকি দায়িত্ব বহন করবে। অথচ এর বাচ্চামো স্বভাবই কাটল না। অথচ সে নাকি হবে পারফেক্ট জীবনসঙ্গী এবং দায়িত্বশীল একজন ডাক্তার। প্রায় সপ্তাহ 3 পরের ঘটনা। রাত তখন 3:30। চারিদিকে শুনশান নীরবতা। তিতাস কেবল বাইরে থেকে আসলো। পরীক্ষা চলছে বিধায় অকারণে বাইরে যায় না সে। সর্বক্ষণ বই হাতেই বসে পড়ে। এত পড়ার ঠেলায় চোখে সর্ষে ফুল দেখে। ভোরও তাকে যতটুকু পারে সাহায্য করার চেষ্টা করে। তিতাস যখন পড়তে পড়তে ক্লান্ত, তখন সে ভোরের পিছনে লাগে। মেয়েটাকে প্রচণ্ড জ্বালিয়ে বিরক্ত করে, ধমক খেয়ে তারপর থামে। নতুবা ওর ফাজলামি একের পর এক চলতেই থাকে। এটা খাবো, ওটা খাবো, পানি দেন, চুল টেনে দেন, কাঁধটা ম্যাসেজ করে দেন। ভোর কখনো মুখ বুঝে মেনে নেয়, তো কখনো রেগে বাগানে গিয়ে বসে থাকে। কিন্তু আজ জরুরি কাজের কথা বলে সে রাত 11:30টায় বাইরে বেরিয়েছিল। ফিরল কেবল। ওর অপেক্ষায় থাকতে থাকতে ভোর ঘুমিয়ে পড়েছে। স্নিগ্ধ, সরল, অতি সাধারণ মায়াবী মুখখানা তার কি চমৎকারভাবে গুছিয়ে শুয়ে আছে। হঠাৎই কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরাতে ভোরের ঘুমটা হালকা হয়ে গেল। চোখ পিটপিট করে তাকিয়ে দেখে তিতাস তার গলায় মুখ ডুবিয়ে রেখেছে। তার শরীরের সমস্ত ভার ভোরের ওপর। ভোর হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে সমানে ঠেলতে শুরু করলো। কিন্তু তার কাজ কিছুই হলো না, বরং কিছু একটা খেয়াল করে অবাক হলো। তিতাসের শরীর মৃদুভাবে কম্পিত হওয়ার সঙ্গে সঙ্গে নিজের গলাতে পানি জাতীয় কিছু অনুভব করছে। সে পুনরায় তিতাসকে সরানোর আপ্রাণ চেষ্টা করলো, ফলস্বরূপ ব্যর্থ হলো। ভোর তার শক্তির সঙ্গে না পেরে এবার মুখ খুলল। তিতাস, এই তিতাস, কি হয়েছে বল আমাকে, কাঁদছিস কেন তুই? তিতাস জবাব দেওয়া তো দূর, নড়ল না পর্যন্ত। তবে ফুপিয়ে কান্নার শব্দ বেড়ে গেল। ভোরকে আরো শক্ত করে জড়িয়েও ধরল। তিতাসের শরীরে প্রচণ্ড জ্বর, মেরুন শার্টে কাদা মাটি। ভোর নিজেকে ছাড়াতে না পেরে এক হাত তিতাসের মাথায় আর অন্য হাত রাখলো তার পিঠে। তারপর নরম সুরে বলল, না বললে বুঝবো কিভাবে? বল প্লিজ। আমি কাউকে বলবো না, সত্যি বলছি, প্রমিস। আমি তার কলিজা মেপে ইঞ্চি ইঞ্চি করে টুকরো টুকরো করে এসেছি। আগামীকাল গিয়ে কুকুরকে খাওয়াবো। আমার সুখরাজ্যে হাত বাড়ানোর শাস্তি সে পেয়েছে। তিতাসের কথা শুনে ভোরের পুরো শরীর কেঁপে উঠল। মানে কি? কার কথা বলছে তিতাস? কাকে মেরেছে সে? কে তার সুখরাজ্যে হাত বাড়িয়েছিল? আয়মান? তবে কি আয়মানকে মেরে দিয়েছে? হঠাৎ কি এমন হলো যে মেরে ফেলতে হলো? এসব ভেবে সে ছটফট করে উঠল। তিতাসের চুল টেনে পিঠে খামচি বসিয়েও কিছু হলো না। তিতাস কোনোভাবেই তাকে ছাড়ল না, বাহুডোর থেকে মুক্ত হতেও দিল না, বরং অনড় হয়ে পড়ে রইল। কিন্তু তিতাসের অশ্রুতে ভোরের গ্রীবাদেশ ভিজে একাকার হয়ে গেল। ভোর আর বাধা দিল না, বরং অনুভব করল নিঃশব্দে গড়িয়ে যাওয়া তিতাসের অশ্রুবিন্দু। ছেলেটা কাঁদছে, বোধহয় প্রচণ্ড কষ্ট পেয়েছে। নতুবা এমন করার ছেলে সে নয়। ভোর এবার তিতাসকে শান্ত হতে বলে আলতো করে পিঠে হাত রাখল। জ্বরে তিতাসের শরীর পুড়ে যাচ্ছে। সত্যি কাউকে খুন করেছে নাকি জ্বরের ঘোরে ভুল বকছে? তার কার্যকলাপই উটকো হতেও পারে। ভোর এবার নিজেকে সামলে চুপ হয়ে গেল। তিতাসের থেকে কথা বের করতে হলে তাড়াহুড়ো করা যাবে না। আস্তে ধীরে মাথা ঠান্ডা করে কথা বলতে হবে। বেশ কিছুক্ষণ ওকে স্থির দেখে তখন তিতাসি বলল, সে আমার জাত শত্রু, অথচ এই আমি তাকে বুকে টেনে নিয়েছিলাম। কত সম্মান করতাম, ভালোবাসতাম। আমার খেয়ে আমার বুকে ছুরি মারা না, এজন্য তার বুক থেকে আমি কলিজাখানা বের করে নিয়েছি। কি করেছে সে? অনেক কিছু, বল আমায়। তিতাস আর জবাব দিল না, মুখে কুলুপ এঁটে শুয়ে রইল। বাকি রাতটুকু না নিজে থেকে উঠল না, আর না ভোরকে উঠতে দিল। ভোর ততক্ষণে 1000টা প্রশ্ন করে ফেলেছে, তবুও তিতাস নিরুত্তর। ওভাবেই সময় গড়ালো, ঘন্টা কাটল। তাও তিতাস ভুলেও টু শব্দ উচ্চারণ করল না। একটা সময় জ্বরের ঘোরে শরীরে ভার রাখতে পারল না, নিজেই গড়িয়ে পড়ল বিছানার অপর পাশে। ভোর তড়িঘড়ি উঠে পানি এনে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। তিতাস তখন পুরো বেহুশ। অতপর বাকি রাতটুকু তিতাসের সেবা শুশ্রূষা করে পার করলো ভোর। তবে মাথায় গেঁথে গেল তিতাসের বলা কথাগুলো।
মনে রয়ে গেল অবাধ কৌতূহল। সকাল 8টার দিকে তিতাস হুড়মুড় করে উঠে ওয়াশরুমে দৌড় দিল। ঝটপট ফ্রেশ হয়ে জলদি শার্ট প্যান্ট পরে দৌড়ে নিচে নামলো। এক গ্লাস জুস খেয়ে সিদ্ধ গোটা ডিম মুখে পুরে শার্টের বোতাম লাগাতে লাগাতে প্রস্থান করলো। ওর মা চেঁচিয়ে পিছু ডাকলেন, তবু শুনল না, বরং বেরিয়ে যেতে যেতে চেঁচিয়ে উত্তর দিল, আমার হয়ে ভোরকে আই লাভ ইউ বলে দিও তো আম্মু, অনেক দেরি হয়ে গেছে আমার, বলতে গেলে আরও দেরি হয়ে যাবে। এ কথা বলে সে বাইক নিয়ে দ্রুত গতিতে ছুট লাগালো। কয়েক সেকেন্ডের মধ্যে চোখের আড়াল হয়ে গেল। ওর মা ছেলের যাওয়ার দিকে তাকিয়ে হতাশার শ্বাস ফেললেন। মাঝে মাঝে বোঝেন না, ডাক্তারি পড়তে পড়তে ছেলেটা পাগল হয়ে যাচ্ছে নাকি? না, প্রচণ্ড মানসিক চাপে এমন ভুলভাল কথাবার্তা বলে ফেলেছে। নতুবা এমন ধরনের কেউ কথা কারো মাকে বলে? ছেলের কথা শুনে উনি কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইলেন। চাচি পরোটা ভাজতে ভাজতে হেসে লুটুপুটি খাচ্ছেন। ভোর এক সিঁড়িতে দাঁড়িয়ে সবটা শুনে রুমের দিকে পা বাড়ালো। তিতাস আসলেই বেহায়া, মাথায় বুদ্ধি শুদ্ধিটুকু নেই, এসব বলার মানে হয়? এজন্য ছোট বয়সে কাউকে বিয়ে করতে হয় না। এরা পরিস্থিতি বোঝে না। ভোর তিতাসকে বকতে বকতে হঠাৎ তার গত রাতের কথা মনে হলো। কাল বিলম্ব না হয়ে ঝটপট আয়মানকে কল দিল। 4 বেলায় আয়মান রিসিভ করে বলল, তুমি ঠিক আছো? হঠাৎ এত সকালে? আসলে তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছি তো, তাই অসময়ে কল দিলাম, আমি দুঃখিত। এই না না না, বরং আমি খুশি হয়েছি। তোমার যখন ইচ্ছে কল দিবা। আচ্ছা, আজ হসপিটালে যাবে ভোর? আমি ছুটিতে আছি, আমার রিফ্রেশমেন্টের প্রয়োজন, তাই আর কি। আমি ভেবেছি তিতাস হয়তো জোর করে আটকে রেখেছে, হসপিটালও যেতে দিচ্ছে না। তার মানে হসপিটালের খবরও জানো না দেখছি। তিতাস এখনও হসপিটালে গিয়ে নার্সদের সঙ্গে রসলীলা চালায়, লাশ লজ্জার বালাই নেইছি। ভোরের যা জানার জেনে দ্রুত কল কাটল। অহেতুক বকার ইচ্ছে তার নেই। তাছাড়া আয়মানের ব্যাপারে সম্পূর্ণ অবগত সে। ওর বাবা তাকে সবটা জানিয়েছেন। ভোর এবার চিন্তায় পড়ে গেল। আয়মান দিব্যি সুস্থ আছে, সব ঠিকঠাক আছে, বরং শুয়ে বসে শয়তানি বুদ্ধি পাকাচ্ছে। তাহলে তিতাস কার কথা বলল? কে তার জাত শত্রু? এসব জটলাতে তার মাথা ঝিমঝিম করছে। এখন তিতাস না আসা অবধি কিচ্ছু জানা যাবে না সে বা তাড়াহুড়ো করে কোথায় গেল। তবে কি সত্যি সত্যি কারো কলিজা কুকুরকে খাওয়াতে গেল? তাছাড়া তার তো কোথাও যাওয়ার কথা না। গত রাতে খেতে বসে সেই বলেছে অনেক পড়া বাকি, সেগুলো কমপ্লিট করা লাগবে। বাজার টাজারে যেতে পারবে না। হতে পারে বাজারে যাওয়ার ভয়ে পড়ার অজুহাত দেখিয়েছে। ফাঁকিবাজি করলে কিভাবে ইন্টার্ন অবধি এসেছে কে জানে। তখন নিচে থেকে শাশুড়ির ডাক শুনে ভোর সেদিকে পা বাড়ালো। কিছুক্ষণের জন্য ভুলেও গেল গত রাতের ভয়ঙ্কর সেই কথাটা। তিতাস কাজ সেরে ঘন্টা 2 পরে শেষ বাজাতে বাজাতে বাসায় ফিরল। তার মন বেজায় খুশি। ড্রয়িং রুমে ঢুকে দেখে রোজা বসে টিভি দেখছে। এটা কেন জানি তার পছন্দ হলো না। সে বিনা বাক্যে টিভি বন্ধ করে চলে গেল। রোজা হতবাক হয়ে তাকিয়ে রইল। তারপর বিরক্ত হয়ে পুনরায় টিভি চালু করলো। এখন গোপাল ভাঁড়ের নতুন পর্ব হচ্ছে, তাকে দেখতেই হবে, নয়তো বুদ্ধি বাড়বে না। বড় হয়ে গোপাল ভাঁড়ের মতো বুদ্ধিমান হতে চায় সে। তারপর ছোট মিয়াকে কথায় কথায় বোকা বানিয়ে টাকা হাতাবে। সেই টাকা দিয়ে তার পা ঠিক করবে বাইরের দেশের বড় বড় ডাক্তারদের দেখিয়ে। তখন তাকে কেউ আর ল্যাংড়া বলতে পারবে না। এসব ভেবে সে হেসে টিভি দেখাতে মন দিল। তখন তিতাস পুনরায় ফিরে এসে রোজার সামনে 2টো চকলেট রেখে খা টেপি বলে পা বাড়ালো। রোজা চকলেট পেয়ে জবাব দিল, আই লাভ ইউ ছোট মিয়া। তিতাসের বাবা তখন বিপরীত পাশের সোফায় বসে পেপার পড়ছিলেন। উনি ছেলের কাণ্ডখানা দেখে অতি শান্তভাবে বললেন, আব্বু শুনে যাও। বাবার এমন আদরের ডাকের কারণ তিতাসের অজানা নয়। তাই সে সেখানে দাঁড়িয়ে মুখ ভেংসি দিয়ে বলল, পারবো না, এবার আগে ভিজিট তারপর চিকিৎসা। তাহলে তোর একটা সিক্রেট ভোরকে বলে দেব। বলেই দেখো, তোমার ফোন নাম্বার পাবলিক টয়লেটে অ্যাঞ্জেল পরি নামে লিখে আসবো। সেই সঙ্গে নিচে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে দেব, সুপ্রেমিকের সন্ধান চাই। আমি তোর বাবা হই বেয়াদব। তো এমন বাবা আমার দরকার নেই, আম্মুকে বলে বাবা চেঞ্জ করে আনবো আমি। এই কথা বলে সে শীষ বাজাতে বাজাতে রুমে চলে গেল। আর ওর বাবা বসে কপাল চাপড়ালেন, মনে মনে দোয়া করলেন এমন বেয়ারা ছেলে যেন কারো ঘরে জন্ম না হয়, নয়তো বাবার জীবনের সুখ শান্তি পাবে না। ছেলের জ্বালাতে জ্বলে পুড়ে মরবে। তখন ভোর রান্নাঘর থেকে বেরিয়ে হাত মুছে ওনার সমস্যা জানতে চাইল।
সে বাসায় আছে, তাকে বললে এতক্ষণে সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু তিতাসের বাবা বলতে পারলেন না। কোষ্ঠকাঠিন্যের কথা পুত্রবধূকে জানাতে কিঞ্চিত লজ্জা বোধ করলেন। পূর্বের মেডিসিনের খোসাটাও খুঁজে পাচ্ছেন না। নিশ্চিত তিতাসের মা ফেলে দিয়েছে। এই মা ছেলে ওনাকে আর শান্তি দিল না। অন্তত খোসাটা পেলে পাজি বেয়াদবটাকে বলতে হতো না, আর না তার এসব ভাব দেখতে হতো। বড় ওনাকে জিজ্ঞাসা করে উত্তর না পেয়ে আন্দাজ মতো ঔষধ লিখে দিল, সঙ্গে বলে দিল কাজ না হলে জানাতে। গ্যাস্ট্রিক বা অন্য সমস্যা হলে অনায়াসে বলে দিতেন। তাছাড়া সে শুনেছে ওনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাই গাইগুই করতে দেখে সেটা ভেবে ওষুধের নাম লিখে দিয়েছে। দেখা যাক কাজ হয় নাকি। তিতাসের বাবা সম্মতিসূচক মাথা নাড়িয়ে সেটা নিয়ে চলে গেলেন। ওষুধের নামটা উনি এবার লকারে তুলে রাখবেন, যাতে কোনোভাবে আর না হারায়। ভোর ওনাকে যেতে দেখে হেসে নিজেও রুমের দিকে গেল। তিতাস তখন শার্ট খুলে কানে ইয়ারফোন গুঁজে গান শুনছে আর লিখছে। সম্ভবত রাতে যেগুলো পড়েছিল সেগুলোই লিখছে। পরখ করে দেখছে মনে আছে নাকি জং ধরে পড়াশুনোগুলো মূর্ছা গেছে। না, পুরোটা লিখতে পারলো দেখে কলমখানা ছুঁড়ে মেরে উঠে দাঁড়ালো। ভাবখানা এমন সে সব পারে। তখন ঘুরতে গিয়ে ভোরের সঙ্গে ধাক্কা খেয়ে বললেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। যেরা পড়ে আগে আমার সঙ্গে চলুন। কোথায়? ওয়াশরুমে। ওয়াশরুমে কেন? খুব তো নিজেকে বড় বড় জব করে আমার কানের পোকা বের করে দিয়েছেন। এবার বড় হওয়ার সকল দায়িত্ব পালন করুন। কথা না পেঁচিয়ে সোজা সবটা বল। আমাকে শ্যাম্পু করে দিবেন, চলুন। বিনিময়ে 10খানা চুমু উপহার দিব। সেগুলো আপনি নিজের কাছে গচ্ছিত রেখে লজ্জায় লাল নীল হবেন, আর আমি দু চোখ ভরে দেখব। চালাকি করে একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না। রাতে যেগুলো বললি সে কথা কি সত্যি? কি বলেছি মনে নেই? এখন মনে করিয়ে দেন। সে কে? সে কে? আবার কি? কোন সে কে? তিতাস। আরে বাবা, মনে না পড়লে কি করব? ভোর আবার রেগে দুপা উঁচু করে তিতাসের গলা চেপে ধরল। এই ছেলে ইচ্ছে করে কথা বাড়াচ্ছে যেন মূল টপিক এড়িয়ে যেতে পারে। তখন তিতাস হাট করে খোলা দরজার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আরে আরে বউ, দরজাটা অন্তত বন্ধ করুন, নয়তো আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না। ভোর এবার রাগান্বিত দৃষ্টি ছুঁড়ে চলেই যাচ্ছিল। কোনো কথা বলবে না সে। তখন তিতাস খপ করে তার হাত ধরল। ধীরে ধীরে ওর কাছে গিয়ে ধীর কণ্ঠে জবাব দিল, তার নাম নাহিদ হাসান। সত্যি মেরেছিস? আর সেটা স্বেচ্ছায় সজ্ঞানে। কেন? কারণ সে ভোর চৌধুরীর অনাবৃত দেহখানা দেখে খাস মেটাতে চেয়েছিল। স্বাভাবিকভাবে কথাটা বলে তিতাস গ্লাস থেকে পানি খেলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে পিছনে ঘুরতেই ভোর তার গালে থাপ্পড় বসিয়ে দিল। তিতাস প্রচণ্ড অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে। মারের কারণ অজানা নয়, তাছাড়া ভুল কিছু বলেও নি সে। ভোর যতটুকু জানতে চেয়েছে তাই বলেছে। তাহলে মারবে, ভালো কথা, তাই বলে এত জোরে? ইস, গালটা জ্বলে যাচ্ছে। তিতাস করুণ দৃষ্টিতে তাকিয়ে কিছু বলার আগে আরও একটা থাপ্পড় তার বাম গালে। অতঃপর বোবার মতো দাঁড়িয়ে থাকা ছাড়া নড়ল না। যদি আবার মারে? ভোর এবার ওর দিকে তেড়ে চুল ধরে ঝাঁকে বলল, ওই বেয়াদব, তোকে একটা করে প্রশ্ন করব, তারপর তুই বলবি। তোর হুঁশ নেই? কেউ কিছু জানতে চাইলে তাকে পুরো কথা জানাতে হয়। তোর পুরো কথা শুনতে সারা জীবন এখানে দাঁড়িয়ে থাকবো আমি? বল, তাড়াতাড়ি বলবি তুই, নয়তো দেখ তোর কি করি। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। কথাটা বলে তিতাস হো হো করে হেসে উঠল। ভোর আরও জোরে চুল ঝাঁকাতে ঝাঁকাতে শুনতে পেল তিতাসের মায়ের গলা। উনি নিচে থেকে কান্নারত কণ্ঠে তিতাসকে ডাকছেন। বোধহয় কিছু হয়েছে, নয়তো এভাবে তো উনি ডাকেন না। তিতাস চট করে উঠে টি শার্ট পরে দৌড়ে নিচে গেল। ভোর তার পিছনে ছুটল। তিতাসের আম্মু কেঁদে কেঁদে ড্রাইভারকে গাড়ি বের করতে বলছেন। চাচি এবং রোজা তৈরি কোথাও যাওয়ার জন্য। ভোর ওর শাশুড়িকে জিজ্ঞাসা করতে জানতে পারল পিয়াসের বন্ধু মারা গেছে, ওনারা ওখানেই যাচ্ছেন। পিয়াস মারা যাওয়ার পর ওর কোনো বন্ধু আর আসতো না। একদিন হঠাৎ করে এই ছেলেটা এসে ওনাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কেঁদেছিল, কারণ পিয়াসকে সে খুব ভালোবাসত। একসঙ্গে ওরা বড় হয়েছে। পিয়াসের স্কুল লাইফের বন্ধু সে। কতবার ছেলেটাকে নিজের হাতে রান্না করে খাইয়েছেন, কতবার সে ঈদে এসে সালামি নিয়ে গেছে। উনি বোঝেন সন্তান হারানোর ব্যথা। উনি কাঁদতে কাঁদতে এসব বলে ভোরকেও তৈরি হতে নিতে বললেন। তারও যাওয়া উচিত। ভোর সম্মতিসূচক মাথা নাড়িয়ে তিতাসের দিকে তাকিয়ে রুমে গেল। তবে তিতাস আজ আর কিছু বলল না, বরং নিজে ঝটফট তৈরি হয়ে সবার আগেই নিচে নামলো।
ওর বাবা অফিসের মিটিংয়ে ব্যস্ত, ফোনটাও সাইলেন্ট বোধ হয়, এজন্য সে মেসেজ করে জানিয়ে দিল। তারপর সকলেই গাড়িতে উঠে কুমিল্লার পথে রওনা দিল, কারণ ছেলেটার বাসা কুমিল্লা। তিতাস গাড়ি চালাচ্ছে, ভোর তার পাশের সিটে, পেছনে মা, চাচি এবং রোজা বসে আছে। সকলের মন ভার। তিতাসের মা একটু বেশি আবেগী, উনি নীরবে কাঁদছেন। পিয়াস নেই, ওর বন্ধুদের দেখলে উনি আর কষ্ট চেপে রাখতে পারেন না, কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েন। এজন্য তিতাস ওনাদের বাসায় আসতে নিষেধ করেছে। আর পিয়াসের বন্ধুরাও বুঝে স্বাভাবিকভাবে সেটা মেনে নিয়েছে, কারণ ওনারাও ব্যাপারটা স্বচক্ষে দেখেছিল, সঙ্গে বুঝেছিল একজন মায়ের কষ্ট। তিতাস এক হাতে ড্রাইভ করে অন্য হাত ভোরের হাতের ওপর রাখলো। ভোর তখন নিজের ভাবনায় মগ্ন। খুব আফসোস হচ্ছে ওর। আর একটুর জন্য তিতাস পিছলে গেল, নয়তো পুরো ঘটনা তখন জেনেই ছাড়ত, হোক জোর দেখিয়ে বা অন্য কোনো উপায়ে। কিন্তু হলো কই? তখন কারো স্পর্শে সে পাশ ফিরে তাকালো। তিতাসের হাতের মুঠোয় তার হাতখানা বন্দি, শক্তভাবে ধরে আছে তার হাত, অথচ তার ভাবনাখানা এমন যেন সে কিছু জানে না। অতীব ভদ্র ছেলে। ভোর তিতাসের মুখভঙ্গি দেখে হাতটা ছাড়ানোর বৃথা চেষ্টা করলো না, কারণ সে অবগত শক্তি প্রয়োগ করেও লাভ নেই, তিতাস কিছুতেই তার হাত ছাড়বে না। সে ভালো করে পরখ করেছে, তিতাস নিজে থেকে যে কাজ করে সেটা সম্পূর্ণ করে তবেই ছাড়ে, হোক সেটা হাত ধরা, জড়িয়ে ধরা অথবা ওদের বিয়ে। এই 3 কাজেই সে মর্জি মতো করেছে। না কারো বারণ শুনেছে আর না মর্জি বদলিয়েছে, বরং যে বারণ করবে তার সম্মানের রফা দফা করে ছেড়েছে। রেকর্ড করা হিসাবে সব। এর চেয়ে চুপ থাকা শ্রেয়। তাছাড়া হাত ধরেছে ধরুক, ভেঙে বা কেটে তো নিয়ে যাচ্ছে না। সে নিজে মনে মনে এসব ভেবে বাইরের দৃষ্টি নিবদ্ধ করলো। দুরন্ত গতিতে পেছনে ফেলে আসা গাছগুলোকে দেখল, বুনো ফুলের রং গুনল, স্বচ্ছ আকাশে পাখিদের উড়াউড়ি দেখে মৃদু হাসল। আর ওকে দেখে তিতাস হাসল, শব্দহীন অদৃশ্য সেই হাসি। বেলা গড়িয়ে তখন দুপুর 2:47। আজকে দুপুরে কারো খাওয়া হয়নি। খাওয়ার আগে দুঃসংবাদটা শুনে বেরিয়ে পড়েছে। এজন্য তিতাস ভালো মানের একটা রেস্তোরাঁর সামনে গাড়িটা দাঁড় করালো। এখানে সে আগেও এসেছে, খেয়েছেও, খাবার মোটামুটি ভালোই। তাছাড়া ওর মাথা ব্যথা করছে, কিছু খেয়ে ওষুধ খাওয়া দরকার, নয়তো দাঁড়িয়ে থাকাও দুষ্কর হয়ে যাবে। তারপর সে নিজে পেট পুড়ে খেয়ে বাকিদেরও খেতে বাধ্য করলো। আপনজনদের মৃত্যুর খবর শুনে গলা দিয়ে খাবার নামবে না, তবুও সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে গেলে এনার্জির প্রয়োজন, নয়তো এত জার্নি করে গিয়ে ওরে অসুস্থ হয়ে পড়বে। তাছাড়া ওর মা কয়েকদিন হলো হসপিটাল থেকে ফিরেছে, আর এখনই অনিয়ম করা ঠিক হবে না। ছোট্ট রোজাও ক্ষুধা সহ্য করতে পারে না, লজ্জায় মুখে কিছু না বললেও কেঁদে দিবে। এটা ওর পুরনো অভ্যাস। তারপর তিতাস সবাইকে গাড়িতে বসিয়ে ওর ঔষধ খেয়ে কিছু শুকনো খাবার সঙ্গে নিয়ে নিল। গাড়ির দরজা খুলে বসতে গিয়ে দেখে ড্রাইভিং সিটে ভোর বসে আছে। ওর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে কৃতজ্ঞতার দৃষ্টি মেলে বিপরীত পাশে গিয়ে বসল। তারপর শরীরটা এলিয়ে মাথা ঠেকিয়ে দিল সিটে। ওর চোখ জোড়া খুলে রাখা দায় হয়ে যাচ্ছে। এখন 10 মিনিট চোখ বন্ধ করে বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে। ভোর আপন মনে গাড়ি ড্রাইভ করছে, তবে মনে তার নানান ভাবনা, চোখে একরাশ কৌতূহল। এরপর যথাসময়ে ওরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো। একটু গ্রামের ভেতরের বাড়িটা, এজন্যই জিজ্ঞাসা করতে আসতে আসতেই সময় লেগে গেছে। বাড়ি ভর্তি মানুষ, চারিদিকে আপনজনের কান্নার আহাজারি। তিতাসের মা, চাচি ভেতরে ঢুকে গেলেন। ভোর আর তিতাস গাড়িটা পার্ক করে বড় উঠানে দাঁড়িয়েছে। এখানে পুলিশও দেখা যাচ্ছে, হয়তো কেবল আসলো। গ্রামের মানুষজন পুলিশকে দেখে একটু দূরে গিয়েই দাঁড়ালো। তখন 2 জন পুলিশ একটা ছেলেকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন। পাশের পুলিশটা সেগুলো লিখতে লাগলেন, হয়তো তদন্তের স্বার্থে। ভোর যখন 1 পা বাড়াবে তখন পুলিশ ছেলেটাকে জিজ্ঞাসা করে বসলো, ছেলেটার নাম কি? নাহিদ হাসান। আপনি নাহিদের কে হন? চাচা। নাহিদের কি স্বাভাবিক মৃত্যু? না, কেউ তার কলিজা বের করে নিয়েছে। সঙ্গে সঙ্গে ভোরের পা জোড়া থেমে গেল। সে ঘাটটা ঘুরিয়ে বিস্ফোরিত দৃষ্টিতে তিতাসের দিকে তাকালো। তিতাসের দৃষ্টি তখন তার দিকে নিবদ্ধ, ঠোঁটে কুটিল হাসি। সে যেন জানতো ভোর বিস্ময়ের দৃষ্টিতে তার দিকে তাকাবে। ভোরকে তাকাতে দেখে তিতাস শার্টের কলার কিঞ্চিত পেছনে ঠেলে দিল। সে অদ্ভুত চাহনিতে তাকিয়ে এখনো হেসেই যাচ্ছে, আর সে চাহনি যেন ভোরকে চিৎকার করে বলছে, ইয়েস আই অ্যাম।